দর্শক শুভেচ্ছা, আমি মাহফুজ বিশ্ব আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রতি রবি থেকে বৃহস্পতিবার স্টুডিও থেকে রাত 11টায় সরাসরি সম্প্রচার করি আমরা। এবং এখানে আমরা মূলত কথা বলি দিনের উল্লেখযোগ্য ইস্যু নিয়ে, বিশেষ করে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে কোটা সমন্বয় বা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা প্রবাহ, সেখান থেকে আস্তে আস্তে কারফিউ এবং তারপরে কারফিউ শিথিলতা এবং পরিস্থিতি আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল খানিকটা কমছে, লোকজন রাস্তায় বের হচ্ছে। এরই মধ্যে গতকালের একটি ঘটনার ফলে আজকে আবারও শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে মাঠে নামার চেষ্টা করেছে, অনেককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা বুঝতে চাই যে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে নাকি কমছে। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি উদ্বেগ কি কমছে। আমার সঙ্গে আলোচনার জন্য আছেন সরকার দলীয় হুইপ জনাব নজরুল ইসলাম বাবু এমপি, যিনি বাংলাদেশ ছাত্রলীগেরও সাবেক সাধারণ সম্পাদক। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জনাব প্রণব শাহ, তিনি সম্পাদক ডিবিসি নিউজের, এবং আছেন বিএনপি দলীয় সাবেক এমপি এবং জনাব নীলোফার চৌধুরী মনি। উনি আপনাকেও স্বাগত। আমি একটু বাবু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটা জিনিস নিয়ে খুবই আলোচনা হচ্ছে, কালকে যে প্রক্রিয়ায় 6 জন আন্দোলনের সমন্বয়কারী তারা পুলিশের একটি ফোর্স ডিবির হেফাজতে ছিলেন, সেখান থেকে তারা একটি ভিডিও বার্তা দিলেন এবং সেখানে তারা আন্দোলন তাদের দাবি দেওয়া মানা হয়েছে, যেটা সত্যি কথা, সেটা বললেন। কিন্তু তার পরপরই দেখলাম যে এটা আসলে কেউ বিশ্বাস করছে না। এবং এই বিশ্বাস না করার পিছনে একটা হচ্ছে কোথা থেকে বলা হচ্ছে সেটি একটা জায়গা, দ্বিতীয়ত হচ্ছে কোনো সাংবাদিক সম্মেলন ছিল, তারপর পরে অন্য যারা সমন্বয়কে তারা বিবৃতি দিল এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে একের পর এক বিভিন্ন জায়গায় বেসরকারি ইউনিভার্সিটি, রাজশাহী, চিটাগাং, খুলনা, সব জায়গায় শিক্ষার্থীরা আবারও কেউ আজকে 11টায় কেউ একটায় তারা কর্মসূচি দিল এবং কেউ কেউ মাঠেও নামার চেষ্টা করেছিল, পুলিশের বাধায় সেটি পারেনি। আমার প্রশ্ন হচ্ছে এই কর্মসূচির ওইখান থেকে ঘোষণা কেন দিতে হলো, বা এরকম সিদ্ধান্ত, আপনি ছাত্র রাজনীতি করেছেন, মাঠে ময়দানে ছিলেন, আপনার কাছে এটা আপনি কিভাবে দেখেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি সহযোগী আলোচকবৃন্দ আছেন বিজ্ঞ, ওনারাও কথা বলবেন। আমি শুধু আপনাকে বলতে চাই, দেখেন, যারা এই ডিবি অফিসে ছিলেন তাদের সম্পর্কে কিন্তু ডিবি অফিস থেকে বলেছেন কেন তারা ওখানে গিয়েছেন। ওনারা কিন্তু তাদের নৈতিক দাবি এই সরকারের মাধ্যমে এবং কোর্টের নির্দেশনায় তাদের কিন্তু দাবি পূরণ হয়েছে, এটা তারা মেনে নিয়েছেন। কিন্তু সংকটটা হলো কোথায়? ওরা স্পষ্ট বলেছেন যে আমরা যে নৈতিক দাবি নিয়ে সরকারের কাছে আন্দোলনের ডাক দিয়েছিলাম, সরকার এবং আমাদের মহামান্য হাইকোর্ট থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশন আমাদেরকে সেটা কিন্তু পূরণ করে দিয়েছেন। আমাদের নৈতিক দাবি আমরা পেয়েছি, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। যে আমরা যে আন্দোলন করতে চেয়েছিলাম সেই আন্দোলনকে উদ্যোগে পরিণত করেছে। ওই আন্দোলনে লাঠি, সোঁটা, অস্ত্র এবং আগুন, সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও পোড়াও কীভাবে আসলো, সেই কারণে কিন্তু তারা নিজেদেরকে নিয়েই এখন ভাবছেন, তাদের জীবন সংকট আপন্ন হচ্ছে। মানে তারা কি পুলিশের কাছে গিয়েছে? তারা এটা তো ডিবি অফিস থেকে তারাই বলেছেন যে তাদের লাইফ সিকিউর করার জন্য তারা ডিবি দাবি করছে। জি, ডিবি দাবি করেন নাই, ডিবি তাদেরকে সামনে নিয়ে এটা বলেছেন। কেউ কিন্তু বলেন নাই যে না আমরা আসিনি। ওনারা সউদ্যোগেই গিয়েছেন এবং ওনাদের বক্তব্য ওনারা দিয়েছেন। আমার বক্তব্যটা হলো এখানে স্পষ্ট যে আপনি যেটা ভাবছেন যে অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না, যারা আগুন লাগিয়েছে, যারা সন্ত্রাস করেছে, যারা নিয়ম নীতির তোয়াক্কা না করে ওই গোলাপানিতে মাছ শিকারের একটি শব্দ সারা জীবন আমরা যেটা শুনে আসছিলাম যে গোলাপানিতে মাছ শিকার, তো এই যে শিকারের অপচেষ্টা, তারা কারা? তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে। তারা কিন্তু যারা আজকে পালিয়ে বেড়াচ্ছেন অপরাধের এই দায় দায়িত্ব নিয়ে, ওনারাই আজকে আবার ফেসবুকে নানান কথা ছড়িয়ে দিচ্ছেন এবং বিভিন্ন মাধ্যমে, সামাজিক মাধ্যমগুলিতে তারা এই উদ্বেগ প্রকাশ করছেন। যারা অস্বস্তি সৃষ্টি করেছেন তারা তো স্বস্তির কথা পাবেন না। যখন স্বস্তি ফিরে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, তখন এই স্বস্তি তারা মেনে নিতে পারছেন না বলেই ষড়যন্ত্রকারীরা, এই গোলাপানিতে মাছ শিকারকারীরা এবং যারা এই রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে, যারা এই দেশের অর্থনীতি ধ্বংস করতে চায়, ধ্বংস করে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়,
সেই দখলবাজরা আবারও এই অপপ্রচারে লিপ্ত হয়েছে শুধুমাত্র। আপনাকে একটু সময় প্রণব দা, আপনি বাবু ভাইয়ের কথা নিশ্চয়ই শুনছিলেন, স্বস্তি ফিরে আসছে এটা আপনি মনে করেন কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আর কোন দেশের গোয়েন্দা সংস্থার প্রধান বা তার অফিসে এইভাবে জনসম্মুখে আসেন কিনা, গণমাধ্যমে কথা বলেন কিনা, এবং আরেকটা জিনিস নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে, এই শিক্ষার্থী সহ আর অনেককে উনি ওখানে গেলে খাওয়ান, এটাকে এনে নানা রকম ঠাট্টা মশকরা ট্রল হচ্ছে। আজকে তাদের প্যারেন্টসরা গিয়েছিলেন, তাদেরকেও খাইয়েছেন, এবং প্যারেন্টসরাও বলছেন যে তাদের সন্তানরা ভালো আছেন, হয়তো সত্যি সত্যিই ভালো আছেন। কিন্তু বাবু ভাই হয়তো এখন রাজনীতির কারণে, বাবু ভাই যখন ছাত্রনেতা ছিলেন তখন বহুবার গ্রেপ্তারের সম্মুখীন হয়েছেন, আপনারাও এইসব ঘটনা জানেন। ফলে পুলিশের সামনে কি আসলে অন্য কিছু বলার অপশন ছিল এই আন্দোলনকারীদের? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি যে শিরোনাম করেছেন উদ্বেগ কি কমছে, আপনি আমাকে প্রশ্ন করেছেন স্বস্তি কি আসছে। আমি মনে করি স্বস্তি আসে নাই, জনমনে স্বস্তি আসে নাই, তবে মানুষ স্বস্তির চায়। এবং সেই জন্য আপনি দেখবেন আমরা এখনও যখন আসলাম আপনাদের এই টেলিভিশনে, এখন কিন্তু কারফিউ চলছে, তার মধ্যে যথেষ্ট যানবাহন চলছে, এমনকি দোকানপাটও খোলা আছে। ফলে মানুষ স্বস্তি চায়, এটা মানুষের চাওয়া, এবং মানুষ যে কোনোভাবে নিজেদের মধ্যে সেই স্বস্তি ফিরিয়ে আনার জন্য কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, পেশার কারণে হোক, যা জীবিকার তাগিদে হোক। কিন্তু তার সঙ্গে দেখেন যে আপনি পুলিশের যে কথাটা বললেন যে সারা অন্য কোনো দেশে হয় না, দেখেন আপনি কি এই 96 কোটি ভোটারের যে নির্বাচন হলো ভারতের কয়েকদিন আগেই, আপনি কি প্রধান নির্বাচন কমিশনের কোনো বক্তব্য দেখেছেন? কোথাও দেখিনি। গত অক্টোবর মাসে ওনার সাথে আমাদের দেখা হয়েছিল, রাজীব কুমার, যে এখন প্রধান নির্বাচন কমিশনার সিইসি ভারতের। তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে চ্যালেঞ্জ কি, উনি বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম আমার চ্যালেঞ্জ। কিন্তু দেখেন 18 কোটি হলো ওনার নির্বাচনী কর্মকর্তা, আমাদের জনসংখ্যা যেটা, একটা বার কোনো গণমাধ্যমের সামনে উনি আসেন নাই। আপনি গোয়েন্দা বিভাগের কথা বলছেন যে বাংলাদেশে শো অফ করার একটা প্রবণতা আমাদের সবার মধ্যে আছে, আমি নিজেকেই সহ বলছি। ফলে কালকে যখন আপনি আজকে 24 ঘন্টা পরে এই প্রশ্নটা করছেন, কালকে এই ঘটনার পরপরই আমি অন্য একটা টেলিভিশনে ছিল, আমি বলছি এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না, যে প্রক্রিয়ায় এই বার্তাটা দেওয়া আমরাও কালকে করি, এটা আমরা বলেছি। আমি তখনই বলেছি যে এটা সত্য কথা, যে এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। এইটা মানুষ এবং যারা তাদের সহযোদ্ধা আছে, যে 6 জন সমন্বয়কের মধ্যে আপনি জানেন, সেটা একটা আন্দোলনের দুর্বলতা, নেতৃত্বের দুর্বলতা, যেখানে প্রায় 52 জন ইন্ডিভিজুয়াল গ্রুপ এবং ইন্ডিভিজুয়াল বলে প্রায় আমরা যা পাই প্রায় 50-এর উপর, 52-56 এরকম পাই। ফলে তাদের অনেকে আবার এটার বিরোধিতা করেছে, কাউন্টার দিয়েছে। আবার আজকেও যখন, কালকে কিন্তু অভিভাবকরা বলেছে যে আমাদের সাথে দেখা করতে দিল না, প্যান্ট পর্যন্ত পড়তে নেই, তাই সেই অভিভাবকরা আজকে আবার বলেছে যে না, তারা ভালো আছে, দেখা করতে পেরেছে তারা। আবার যদি হাইকোর্টের বিষয়টি বলেন যে তাদেরকে কেন কোনো মামলা ছাড়া একজন নাগরিককে গোয়েন্দা পুলিশ তার হেফাজতে রাখবে, এই প্রশ্ন আজকে হাইকোর্টে উঠেছে। হাইকোর্ট সেটা সম্পর্কে কোনো ভার্ডিক্ট বা কোনো রকম অর্ডার না দিয়ে, কালকে শুনানি হয়ে আবার শুনবে তারা, কিন্তু তারা বলেছে যে কাজটি হয়েছে, ভাত খাওয়ানো বলেন, ছবি রিলিজ করা বলেন, সেটাকে তারা মশকরা বলেছে। তাহলে হাইকোর্টও জিনিসটা নেন, এটা আমাদের সমাজের সকলের মধ্যে আলোচনা হচ্ছে যে জিনিসটা ঠিক হচ্ছে না। একজন, এবং তার অনেক ভালো অফিসার হতে পারে, তার সাথে অনেকের সুসম্পর্ক হতে পারে, আমি ধরেন যে তার সমালোচনাই করছি। একই সঙ্গে যদি আমি আজকেও বলি একটা ঘটনা, যাত্রাবাড়ি এলাকায়, শনির আকড়া এলাকায় একজন ব্যবসায়ী, যিনি শুধুই ব্যবসা করেন, কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তিনি নিজের নিরাপত্তার জন্য একটি পার্সোনাল জিডি করেছেন, না পার্সোনাল লাইসেন্স করা পিস্তল তার সঙ্গে ছিল। আন্দোলনকারী হোক, আপনার ভাষা যারা নাশকতা করেছেন, নজরুল বাবুর ভাষায় যারা এই ঘোলা পানিতে মাছ শিকার করতে পেরেছেন, তারা মিলে ওই ভদ্রলোককে আক্রমণ করেছে যে এই লোকটা ডিবির লোক, আচ্ছা সিভিলে আছে, এইটুকু শেষ হয় নাই, তাকে তারা হত্যা করেছে। এবং 9 দিন পরে সেই ডেড বডিটি কালকে শরৎদি হাসপাতালে পাওয়া গেছে। শনির আকড়ায় ঘটনাটা ঘটেছে। উনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, ওনাকে শুধুমাত্র সন্দেহবশত হবে তাকে ওখানে পিটিয়ে হত্যা মেরে ফেলেছে, এবং 1 কিলোমিটার ওনাকে সাশ্রয় নিয়ে গেছে। তার ভাইয়ের বক্তব্য আমরা শুনেছি, আমরা রিপোর্ট করেছি, এটা 2-1টি পত্রিকাও রিপোর্ট হয়েছে। ফলে এই যে ঘটনাগুলো ঘটলো, ফলে দেখেন ওইখানে একটা রোষ ছিল, যে পুলিশের প্রতি একটা রোষ। অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা রোষ হলো পুলিশের বিরুদ্ধে রোষ, একটা লোক রাজনীতির বিরুদ্ধে লোক, একটা হলো প্রশাসন, একটা হলো স্থাপনা। এই যে ঘোলা পানিতে গণমাধ্যম সব, আমাদের 4 জন মানুষ মারা গেছে, সাংবাদিক 4 জন, ঢাকা শহরে 2 জন, সিলেটে 1 জন এবং গাজীপুরে গাছা ইউনিয়নে 1 জন, 4 জন সাংবাদিক মারা গেছে। সহসা কিন্তু এরকম ঘটনা ঘটে নাই। ফলে কেউ না কেউ এটা হত্যা পর্যন্ত নিয়েছে। এবং ছাত্ররা প্রথম দিনই
এই সমন্বয়কারীরা বলেছে এর সঙ্গে আমাদের কোনো সংযুক্ততা নেই। এবং আমরা আজকে যে সংবাদ প্রকাশ করেছি আমাদের টেলিভিশনে, আমরা মোটামুটি খুঁজে 180 জনের একটা তালিকা করতে পেরেছি। এর মধ্যে 40-এর বেশি শিক্ষার্থী, বাকিরা অন্য অনেক কর্মজীবী আছে, নিহত যারা, ভ্যান আছে, নিহত যারা। এটা আমরা দুদিন আমরা, কারণ আপনি জানবেন যে গণমাধ্যমের উপরে কিন্তু একটা সমালোচনা ছিল যে সবাই কেন মৃত্যুর সংখ্যা প্রাণের সংখ্যা দিচ্ছে না। আমরা গণমাধ্যম একটা সম্পাদকীয় প্রতিষ্ঠান, একটা নীতি, একটা অবস্থান থেকে আমাদেরকে সংবাদ দিতে হয়। আমি কিন্তু বক্তব্য প্রচার করার সময় নীলুফার মনি যা বক্তব্য বলবেন, নজরুল ইসলাম বাবু সেটাও আমি ফিল্টার করার চেষ্টা করি, যাতে এটা দিয়ে কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা সমাজে কোনো উস্কানিমূলক বক্তব্য, সে যে রাজনীতিবিদ দেখ না কেন, আমরা সেটাও কিন্তু সম্পাদকীয় নীতিমালা দিয়ে এডিট করে, সেজন্য কিন্তু এটা এডিটোরিয়াল থাকে, মানে সম্পাদকীয় একটা নীতি থাকে। বলে ফেলতে পারে কোথাও যে আমি প্রণব স্যারকে হত্যা করতে চাই, খুন করতে চাই, আমি গণমাধ্যমে সেটা প্রচার করবো না, সেটা সম্পাদকীয় প্রতিষ্ঠান দ্বারা সেটা ফিল্টার হয়। আমরা সেই সমস্ত করতে করতে আজকে এসে আমরা 180 দিন পেয়েছি। এখন যে কথাটা আপনি বললেন যে স্বস্তি এবং উদ্বেগ, এটা মানুষের মধ্যে আছে। এবং দেখেন, আপনি হয়তো, আমি জানি না আজকের যে সর্বশেষ সিদ্ধান্তের একটি রাজনৈতিক সিদ্ধান্ত যে 14 দলের হয়েছে, আমরা আলাদা করবো, কিন্তু আমি সেই জায়গায় বলতে চাই যে নৃশংসতা হয়েছে, প্রথমত যে প্রাণ গিয়েছে, সে যেই হোক না কেন, এই প্রাণ, মৃত্যু, নিহত হওয়া সন্তানের লাশ মায়ের কোলে, বাবার কাঁধে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। যে বা যারা এটা ঘটিয়েছে, আমারও যদি কোনো পরিচিত মানুষ, প্রিয় মানুষ এই রকম ঘটনার সাথে যুক্ত হয়, আমার উচিত হবে তার নিন্দা করা। এবং যে আপনি যে ব্যাপারটি বলছেন, হয়তো অনেকগুলো ভাঁজ করে, আমি সেটা দেখবেন যে ওইটা গোয়েন্দা বিভাগ থেকে এটা একটা উদ্ধার হয়েছিল এই কাজে। তারা বলেছে যে গোয়েন্দারা তাদেরকে ওই ভদ্রলোকের ভাই বলেছে যে এটা তারা সাহায্য করেছে, তারা লাশটি খুঁজে পেয়েছে, পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হয়েছে সরদি হাসপাতালে। তাকে চেনা যাচ্ছিল না, একটা কাটা দাগ দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। পিস্তলের যে হোলস্টার থাকে যেখানে রাখে, তার অর্ধেক অংশ ছিল, সেইভাবে চিহ্নিত হয়েছে। ফলে এই পুলিশের এই কাজ নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা যে একটা ভাত খাওয়ানোর হোটেল হিসাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে আজকে, সেটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ পর্যন্ত সেটা বলে ফেলবে। আমি মনে করি এইটা আমাদের গোয়েন্দারা, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের রাজনীতিবিদ যাও, যে কোনো অনেক রাজনীতিবিদদের বক্তব্য আমাদের মনে হয় যে সেটা যথার্থ হচ্ছে না। তারাও সতর্ক থাকবেন যাতে এই উদ্বেগ বাড়তি না হয়, উদ্বেগে যেন কেউ নীলোফার চৌধুরী মনি, এই উদ্বেগ উৎকণ্ঠা কমার সাথে সাথে কি মনে হয় যে গতকালকের যে আজকে এই ধরেন বসুন্ধরার গেটে, এলিফ্যান্ট রোডে, মিরপুরে, উত্তরায়, চট্টগ্রামে আবারও শিক্ষার্থীরা জড়ো হয়েছিল, সমাবেশ করেছে এবং তারা আজকেও স্লোগান দিয়েছে বেশ কিছু জায়গায়, পুলিশ এটি বাধা দিয়েছে, মিরপুরে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও কয়েক জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে। ফলে গতকাল যদি এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণাটা এভাবে না আসতো, তাহলে কি আজকে আবারও এই পরিস্থিতি তৈরি হতো? এবং এটিতে কালকে বিএনপির একজন নেতা এখানে ছিলেন, তিনি বলেছেন যে এটি কোটার আন্দোলন আসলে নেই, এটা আসলে একটা সরকার বিরোধী আন্দোলন, এটা একটা রাষ্ট্র, মানে এই সরকারের উপর মানুষের যে ক্ষোভ, মানুষের যে রাগ, তার বহিঃপ্রকাশ করছে। ফলে সেই সুযোগটাও বিএনপি এখনো চায় কিনা বা নিচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার দুইজন সহ আলোচককে শুভেচ্ছা। যদিও আলোচকরা বেনামে অনেক কথা বলার চেষ্টা করেছেন, বিশেষ করে সরকারি দলের। আমার কথা হচ্ছে যে দেখেন, বিএনপি কি চায়, বিএনপির কাজ কি? বিএনপি একটা দল, রাজনৈতিক দল। বিএনপি জনগণের কল্যাণ নিয়ে কাজ করে, সব দলই তাই করে, বলে তাই, এক একজনের রাস্তা ভিন্ন। বিএনপি ক্ষমতায় যেতে চায়, বিএনপি ক্ষমতা ছিল অনেক দিন, অনেক বছর। তো যে দলটা ক্ষমতায় ছিল, যে দলটা ক্ষমতা ইউটিলাইজ করে অভ্যস্ত, জনগণের পাশে থেকে অভ্যস্ত, সে দল ক্ষমতায় যেতে না চাওয়ার কারণ নাই। কিন্তু ক্ষমতায় যে যেতেই হবে এমনও কোনো কথা নাই, বিএনপি বলে নাই এমন কোনো কথা। জনগণ চাইলে ক্ষমতায় যাবে, জনগণ তো চাইতেই পারে না, জনগণের ম্যান্ডেট দেওয়ার এখন আর কোনো ক্ষমতা নাই বলেই সমস্ত বাংলাদেশের জনগণ এখন ফুঁসে উঠেছে। আপনি কি মনে করেন এটা কি একটা কারণ না? এই যে ক্ষমতায় কে যাবে কে যাবে না, এটা একটা সময় জনগণ ঠিক করত, নির্ণয় করত। জনগণ মাঝে মাঝে বলতো যে ঠিক আছে তুমি আমার এটা করলা, তো 5 বছর পরে কিন্তু তোমার আসতে হবে আমার দরজায়, তোমার দরজায় আমি আর আসবো না। এটা কখন বলতো? যখন তার ওই পাওয়ারটা ছিল, যে পাওয়ারটা এখন নাই। জনগণ ভেতরে ভিতরে গুমরে গুমরে কাঁদে। এই যে ভোট না দেওয়ার যন্ত্রণা একটা গণতান্ত্রিক দেশে, তার গণতন্ত্রটাকে নস্যাৎ করার জন্য, সেটাও কিন্তু এখানে একটা বড় কারণ। এই যে এখন এতক্ষণ একটা কথা হলো, হাইকোর্ট কি বলেছে? ভাতের টেবিলে ছবি তুলেন, মাস্কারা পাইছেন। ভাতের টেবিলে
ভাত খাওয়ানোটা অপরাধ না। আপনার ক্ষুধা লাগছে, আপনি যে কোনো জায়গায় গেলেন, 1 ঘন্টার কাজ করতে যদি 7 ঘন্টা লাগে, আপনি না খেয়ে থাকবেন তা তো না। আর ডিবির অফিসে গেলে অনেক টাইম লাগে। কখনো আগে ডিবির অফিসে খাওয়াতো বলে আমরা অনেক সময় বিরোধী দলে ছিলাম, সরকারি দলে ছিলাম, ডিবির প্রধানকে কেউ আগে নামটাই জানতো না, ধরে নিয়ে গেলেও বলতে পারতো না, 5টা ডিবি ডিসির নাম বলতে পারতো না। এখন আপনি মুখস্থ বলতে পারে। সেটা কখন থেকে? আপনি দেখেন আওয়ামী লীগ প্রথমে ক্ষমতা আসার পরেও এরকম কমন ছিল না। মনির ডিবির যে চিফ ছিল সেই সময় থেকেই কিন্তু শুরু হলো তাদের। এখন যিনি, উনি তো আমি কয়েক জায়গায় আগে বলেছিলাম মাঝখানে যে ডিবির অফিস ভাতের হোটেল, সেই ভাতের হোটেল যে এত বেশি সম্প্রসারিত হবে যে মানুষের জীবন মৃত্যু নিয়ে মশকরা করা, মানুষের যে মায়ের সন্তানটা চলে গেছে তার হাহাকার বলে বোঝানোর মতো না, কিন্তু সে জানে তার সন্তান আর ফেরত আসবে না। কিন্তু যে মায়ের সন্তানটাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেল, সে মা এবং বাবা তারা এটা তার সন্তান বেঁচে আছে না মারা গেছে বা কোথায় আছে তারা কেউ জানে না। কারণ এই ডিবির অফিসাররা যখন তুলে নিয়ে আসে তখন তারা সাদা পোশাকধারী হয়। সাদা পোশাকধারী অন্য যে কোনো এজেন্ট হতে পারে, আবার অস্বীকার করলে আপনি কোনোভাবেই খুঁজে পাবেন না। অস্বীকার করলে, যে পর্যন্ত তারা স্বীকার করে, যে পর্যন্ত তারা থানায় না দেয়, সেই পর্যন্ত কিন্তু বাবা মার কতটা উদ্বেগ থাকে এটা বলে বোঝানোর মতো না। আজকে যখন কথা বললেন আমার বন্ধু বাবু ভাই বললেন নৈতিক দাবি তারা মেনে নিয়েছে, এটা কিন্তু আমরা কোথায় দেখেছি? পুলিশের সামনে কোনো জবানবন্দি যদি আদালতে যদি ওইভাবে অ্যাপ্রোচিংভাবে না হয় যদি, তাহলে ডিবি তো আরও এক ধাপ উপরে, গোয়েন্দা সংস্থা। সেই গোয়েন্দা সংস্থার সামনে আপনি যে ছেলে মেয়েগুলো বসেছিল আমাদের, তাদের দেখলেই তো নর্মালি বোঝা যায় কেউ হাত দিয়ে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে, কেউ কারণে অকারণে শরীর চুলকাচ্ছে, কেউ বুঝাচ্ছে যে এইখানে তাদের সে আবেদন নাই। শুধু তাই না, এই যে তারা সমন্বয়কারী আরও যারা আছে তারা কিন্তু ওপেন বলেছে এই যে সোশ্যাল মিডিয়া কেন দেয় নাই, এটাও তো একটা কারণ। একটা বিশ্বের থেকে বাংলাদেশকে একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা একটা দেশ ছিল, সেই সোশ্যাল মিডিয়া দেওয়াতে আমরা যেটুকু দিতে পারি ভিপিএন দিয়ে বা যেটা দিই আমরা যেটুকু দেখি দেখেছি, ওখানেও তো সমন্বয়কারীরা এখন বলছে যে আমিও যদি কালকে আমাকে যদি তুলে নিয়ে যায় আমার কথাও বিশ্বাস করবেন না। এই যে তারা যখন নিজেরাই সমন্বয়কারীরা ছাড়ছে, এখানে কিন্তু স্পষ্ট যে তাদেরকে বাধ্য করা হচ্ছে। এবং যে মা বাবা আগের দিন তারা কনফিউজ ছিল, বের হয়ে বলল তাদের সন্তানরা ভালো আছে। সন্তান কখনো ডিবির আন্ডারে থাকলে ভালো থাকে এটা পৃথিবীর কোনো মা বাবা বিশ্বাস করবে না, তা বাংলাদেশের প্রেক্ষাপটে সেইখানে তারা যে ভীত সন্ত্রস্ত এই কথাগুলো বলছে না, এটার কি নিশ্চয়তা আছে আপনার কাছে? আপনাকে একটু থামাই। আজকে 14 দলের একটা বৈঠক ছিল এবং 14 দলের শীর্ষ নেতারা বসছিলেন। সেখানে একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে যে জামাত শিবিরের রাজনীতি বন্ধের বিষয়ে নেতৃবৃন্দ একমত হয়েছেন এবং তারা বলছেন যে তারা প্রত্যাশা করছেন যে সরকার সেটি বাস্তবায়ন করবে। প্রশ্ন হচ্ছে আপনাদের সবার কাছে যে এই সময় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের বহু আগের অঙ্গীকার, আওয়ামী লীগ বহুদিন বলে আসছে, এই সময় সেটি কেন করতে হচ্ছে, তার ইমপ্লিকেশনই বা কী হবে? অথবা সেটি কেউ এরই মধ্যে লিখছেন যে এটা কেউ মনে করছেন জামাতকে মাঠে নামানোর একটা কৌশল, যেন জামাত আরেকটু মাঠে নামে, কেউ মনে করছেন এটা আলোচনা অন্যদিকে নেওয়ার কৌশল। সে নিয়ে আমরা নির্মহ আলোচনা শুরু। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি 24 ঘন্টা। আমাদের সঙ্গে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু এমপি আছেন। বাবু ভাই, জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে 14 দল আজকে নীতিগতভাবে একমত হয়েছে এবং তারা আশা করছেন, ওবায়দুল কাদের জানিয়েছেন আপনার দলের সাধারণ সম্পাদক, যে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হলো, যুদ্ধ অপরাধীদের বিচার সেই 2013-তে যখন বিচার শুরু হলো বা প্রক্রিয়া হলো, তখন থেকে আদালতের পর্যবেক্ষণও এটি বলা ছিল এবং জামাত এখন নির্বাচনও করতে পারে না। সেটাতে একমত হতে এত সময় লাগলো কেন আওয়ামী লীগের? না, আওয়ামী লীগ যে একমত হয়েছে নট দ্যাট, এখন কিন্তু এটা 14 দল তাদের ভাবনা থেকে তারা একমত হয়ে প্রকাশ করেছেন। আমি মনে করি, দেখেন, রাজনীতি করার অধিকার তো বঙ্গবন্ধুর কন্যা মনে করেন সবারই রয়েছে, কিন্তু এদেশের জনগণের ভাবনায় আসা উচিত যারা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়, যারা দেশের অনিষ্ট করে, যারা এ দেশবাসীকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিতে অনীহা প্রকাশ করেছিল, যারা এদেশের মুক্তিযুদ্ধকে গণ্ডগোলের বছর বলে ঘৃণ্যভাবে দেখে, তাদের রাজনীতি করার অধিকার আছে কিনা এদেশের জনগণকেই এখন সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, উনি কোনোদিন রক্তপাত চায় না। উনি সবসময় একটা বক্তৃতা একটা কথা বলেন
যে স্বজন হারার বেদনা আমার চেয়ে বেশি কেউ বুঝে না, এটা কিন্তু বাস্তবতা। সুতরাং বঙ্গবন্ধুর কন্যা এই যে আজকের যে আন্দোলন, সেই আন্দোলনটাতে কিন্তু আমরা অনেকেই বলতে শুনি, টকশোতেও বলেন যে আওয়ামী লীগ কোথায় ছিল। আওয়ামী লীগের জায়গায় ছিলেন। আওয়ামী লীগের যিনি নেতা, দিক নির্দেশনাকারী, তিনি কিন্তু বলেছেন যে ক্যাম্পাসে যেন একটা লাশ না পড়ে, কোনো মায়ের কোল যেন খালি না হয়। আমরা শুনি যে পুলিশ এত গুলি করেছে, এত করেছে, আমি চাই না একটা সন্তান মৃত্যুবরণ করুক, কিন্তু অন্তত 210টি লাশ পড়ে। না, আমি আপনাকে বলছি যে 210টি লাশ, এর মধ্যে দেখেন এই লক্ষ লক্ষ ছাত্ররা মাঠে ছিলেন, ঘাটে ছিলেন, আন্দোলনে ছিলেন। আমি যদি আপনাকে বলি যে ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলগুলো তাদের পরিসংখ্যান অনুযায়ী কোথায় মৃত্যুবরণ করেছে, কোন ছেলে, এইটার একটা তালিকা যদি প্রকাশ করতেন, তাহলে কিন্তু বাস্তবতা আরো আপনারা মিলাতে পারতেন। যে সরকারি প্রকাশ করুক, এটা সরকারি না, আমি সরকারকেই বলছি, তাইলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে সরকার যে কথাটা বলছেন বা আমরা যেটা উপলব্ধি করি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেটা মনে করি, যারা এই সন্ত্রাস, নৈরাজ্য এবং অস্বস্তি বাংলাদেশের মানুষকে উপহার দিতে চেষ্টা করেছে, তাদের চেহারা উন্মোচন হয়ে বাবু ভাই। কিন্তু এই যে ধরেন 6 বছর, 7 বছর, 11 বছরের অন্তত 10 জন বাচ্চা, 8 জন বা 10 জন বাচ্চা, তারা বাসায় খেলছিল, বারান্দায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছে। এই বাবা মাকে কি বলে সান্ত্বনা দিবেন? না, দেখুন, এটা তো কারো কাম্য না। কিন্তু আপনি কি চান যে বাংলাদেশটা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেখ? সেই ক্ষেত্রে প্রশাসন তো ব্যবস্থা নিবেনি। সেখানে মিসিং হয়েছে, সেখানে অন্যায় হয়েছে, এটাকে আমরা সাপোর্ট করি না। কিন্তু বাস্তবতা হলো, যারা এই উদ্যোগ নেন, যারা এই রাষ্ট্রকে বিবর্ণ করতে চেষ্টা করেন, যারা রক্তাক্ত করতে চেষ্টা করেন, এবং অতীত থেকে এখন পর্যন্ত এই জামাত শিবিরের সাথে তাল মিলিয়ে যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত, যারা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য নির্বাচনে যান না, প্রহসন করেন, সেই রাজনৈতিক দলগুলির মধ্যে অন্যতম একটা বিএনপিও আমি মনে করি। তারা কেন মুলাপানিতে মাছ শিকার করতে চায়? তারা কি চায়? তারা শুধু ক্ষমতার জন্য হলো লেলিয়ান? এই ক্ষমতা লিপসু রাজনৈতিক দলগুলো, শুধু জামাত কেন, সবাইকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দায়িত্ব এদেশের জনগণকে নিতে হবে, জনগণের স্বার্থে, আমাদের নিঃস্বার্থে। এই যে ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, এটা তো ছাত্র সমাজের নিজেদের কথা আপনি শুনেছেন, তাদের নেতৃত্ব যারা দিয়েছেন তারা কিন্তু বলেছেন যে আমরা তো জ্বালাও পোড়া চাইনি। এরা কারা? তাহলে ওরা কারা? এই উত্তরটা সেটা নিশ্চয় আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে বের করবে। প্রণবদা, এই জামাতের রাজনীতি নিষিদ্ধের প্রভাব এই মুহূর্তে, আমি সময়ের বিবেচনায় বলছি, কি হতে পারে সেটি একটি জায়গা। পাশাপাশি কেউ কেউ বলছেন এটাকে চলমান যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেখান থেকে যেদিকে এগোতেছিল সেখানে নতুন কোনো ইস্যু তৈরি করবে কিনা। দেখেন, আপনি যদি এই আজকে 14 দলের যে সিদ্ধান্ত, এটা কিন্তু 14 দলের সিদ্ধান্ত, এখন পর্যন্ত সরকারি সিদ্ধান্ত আমরা পাইনি, তাই না? নির্বাহী হোক বা আইন করে হোক, অর্ডিন্যান্স করে হোক, সেটা এখনো পাইনি আমরা। আপনি যদি তার আগে গত দুদিন বিএনপির মহাসচিবের বিবৃতি দেখেন, ঐক্যবদ্ধ হওয়ার, এবং সেখানে জামাতে ইসলামী শুরু করে সকলের, আপনি জানবেন যে বিএনপি খুব কৌশলে কিন্তু বিরোধী দল হিসেবে, মাঠের বিরোধী দল, বড় একটি রাজনৈতিক দল হিসেবে তাদের কৌশল, তারা যুগপৎ আন্দোলন করছে। কিন্তু এখন পর্যন্ত তাদের যে সর্বশেষ যে প্ল্যাটফর্ম ছিল জামায়াত ইসলামের সঙ্গে নিয়ে, গত আন্দোলনে কিন্তু তার জামায়াত ইসলামের সঙ্গে তারা এক প্ল্যাটফর্ম করে নাই। এটা আপনি দেখবেন কিন্তু সতর্কতার সঙ্গে, কারণ বিএনপিতেও মুক্তিযুদ্ধের যারা করেছেন সেরকম লোক আছে, এবং তারা মনে করে যে তাদের সাথে একসাথে মিলে এখন রাজনীতি করার বিষয় না। সেই জন্য কিন্তু এই দূরবর্তী জিনিসটা ছিল। কিন্তু গত দুদিন যদি আপনি দেখেন, সেখানে আছে যে সকল দলকে এক হতে হবে, এবং সকল পাল্টা 27 দলের বিবৃতিও কিন্তু আমরা দেখেছি। ফলে সেই কৌশলের পাল্টা হিসেবে যদি এই জায়গাটাই আসে, যেটা আপনি উল্লেখ করলেন, যে নির্বাচনী ইশতেহার ছিল আওয়ামী লীগ যে জামাত ইসলামকে নিষিদ্ধ করবে, এবং 1971 সালের 16ই ডিসেম্বরে আমাদের বিজয়ের পরে 72 সালে শাসন ব্যবস্থার পরিচালনার শুরুতেই বাংলাদেশে জামাত ইসলাম নিষিদ্ধ ছিল। সেটা 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে তারা সেটি আস্তে আস্তে ফিরে পেয়েছে পিপিআরের মাধ্যমে, এবং তখনই কিন্তু জামাত ইসলামের যে মূল নেতা গোলাম আজম কিন্তু ফিরে এসেছে স্বাধীনতার পরে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর। ফলে সেইখান থেকে আসছিল। এবং আপনি জানবেন যে এই মুহূর্তে জামাত ইসলামী একটি নন রেজিস্টার্ড রাজনৈতিক অনিবন্ধিত দল, যাদের নির্বাচন কমিশনের কোনো নিবন্ধন নাই, তারা মার্কা দিয়ে নির্বাচন করতে পারে না, তারা অন্য মার্কায় নির্বাচন করে। আমরা স্থানীয় সরকার নির্বাচনে দেখেছি। ফলে এবং গত কয়েকদিনে যে ভ্যান্ডালিজম হলো, আমি প্রাণহানির প্রতিবাদ, প্রাণহানির তদন্ত, প্রাণহানির বিচার
শিশু থেকে শুরু করে যে কোনো প্রাণহানির বিচার চাই এবং একই সঙ্গে মনে করি এটার ব্যাপারে সরকারের একটি শ্বেতপত্র প্রকাশ করা উচিত। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি প্রাণের কিভাবে মারা গেল, যাওয়া প্রাণহানির হওয়া তার ইন্ডিভিজুয়াল, আমি একজন নাগরিক হিসেবে দাবি এই মানুষটি কিভাবে মারা গেল। আমি যেই বললাম যে বাবু শনি রাকরা মানুষের পিটুনিতে মারা গেছে, যে পুলিশ থেতলে মারা হয়েছে, তার সেই ঘটনাটা আমি জানতে চাই। যে শিশুটি মিরপুরে 7 তলার উপরে ছিলেন বা 5 তলার উপরে ছিল, বাবা মার হাত ধরে, তার বুকে গুলি লাগলো কেন, সে মারা গেল কেন? এটা আমার একজন নাগরিক হিসেবে আমার বিচার চাওয়া, সেটা শ্বেতপত্র চাই। একই সঙ্গে একটা সেকেন্ড, আমি একটা পুলিশকে কিভাবে মেরে, সেটা তো আমি বললাম ঝুলিয়ে রাখে, এবং জাহাঙ্গীর আপনি জানেন সাবেক জাহাঙ্গীর একটা মেয়র, আমি সেটাও চাই। এবং ওই বাচ্চাটা যেটা কোনোভাবে একটি সন্তান, একটি মায়ের কোল খালি হওয়া, বাবার কাঁধে সন্তানের লাশ কোনোভাবে কাম্য হতে হবে, একটা প্রাণহানির বিরুদ্ধে আমি বিরুদ্ধে সবসময়। একই সঙ্গে আমি যে কোনো রকম আন্দোলনে, যে কোনো রকমের দাবি দাওয়াদের ক্ষেত্রে ভ্যান্ডালিজমের বিরুদ্ধে। আধুনিক মানসিকতার রাষ্ট্রে এগিয়ে যাওয়ার স্বার্থে, দেশের এগিয়ে যাওয়ার স্বার্থে রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় থাকতে পারে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে, যে কোনো রাজনৈতিক দল ভোটে ম্যান্ডেট দিতে পারে, যে কোনোভাবে, কিন্তু কোনো দাবি আদায়ের পক্ষে আমি সহিংসতার পক্ষে না। এমনকি স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই ঢাকা শহরে যেখানে একটি সরকারের পরিবর্তন হয়েছিল, তখনও যে পরিমাণ মানুষের প্রাণহানি হয়েছে তার থেকে বেশি প্রাণহানি হয়েছে। 96 সালের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের থেকে বেশি প্রাণহানি হয়েছে। এবং এইরকম কিন্তু স্থাপনা কখনোই ধ্বংস হয় না। মানে সেইটার পিছনে যারা ছিল সেইটারই কৌশল হিসাবে, এবং আপনি জানবেন যে সরকার থেকে মন্ত্রীরা, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে বলছেন যে এর পিছনে জামাত ইসলামী আছে, এবং সেখানে তার সহযোগী, তার সমমনা, তার জোটের নেতারা গিয়ে আজকে প্রস্তাব দিয়েছে এবং তারা সেখানে একমত হয়েছে। এখন আমাদের দেখার বিষয় সরকার কিভাবে তারা বাস্তবায়ন করে। কারণ এর আগে আমি বলে শেষ করি যে এইটার বিষয়ে কিন্তু আদালতেও কিন্তু মামলা পেন্ডিং আছে। জি, আদালত মনে আপা, এই জামাতের সঙ্গে বিএনপির সখ্যতা নিয়ে অনেক প্রশ্ন আপনাকে আমরাও এখানে করেছি এর আগেও, আবারও সেই প্রশ্নটা আসলে এটা কি, এই যে যেটি প্রণব শাহ আশঙ্কা করলেন, মির্জা ফখরুলের যে ঐক্যের ডাক, জাতীয় ঐক্য, এবং সেখানে সব দলকে নিয়ে, ফলে আপনাদের সঙ্গে জামাতের যে সখ্যতা সেটিও কি একটা বড় কারণ? দেখেন, একটা কথা বলি, জামাতের সাথে, জামাত হিসেবে আমি বলছি না, যে মানুষটা ভোট দিতে পারে, যে মানুষটা ভোটে দাঁড়াতে পারে, যে মানুষটা ভোটের প্রতিনিধিত্ব করতে পারে সংসদে, স্বাধীনতা যুদ্ধের পর থেকেই কিন্তু ঘটনা কিন্তু নতুন কিছু না। সেই মানুষটার সাথে, যে মানুষটার সাথে যুগপৎ আন্দোলন আওয়ামী লীগ অনেকবার করেছে, করে নাই তা কিন্তু না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যুগপৎ আন্দোলন, এটা কিন্তু জামাতের ভ্রূণ চাইল্ড বলা হয়, তো করেছে। আমরা কিন্তু জামাতের অনেক নেতাকে পাশে সালাম করতে দেখেছি, একসাথে চলতে দেখেছি, আত্মীয়তা করতে দেখেছি, অনেক কিছু দেখেছি, এবং যুদ্ধাপরাধীদের সাথেও আমরা সেম জিনিস দেখেছি। যে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার এক মহিলা এসে বলল, আমার ছেলে বেশি মিষ্টি খায়, আমার সামর্থ্য নাই, উনি আগে 7 দিন টাইম নিয়ে উনি নিজে বন্ধ করলেন। যে জিনিসটা তারা করবে সে জিনিসটা আরেকজনের উপর দিতে পারেন। আপনি খেয়াল করেন, আপনি পাবনা যান, কুষ্টিয়া যান, আরও অনেক জায়গায় যান, ভেড়ামারা যান, আপনি গিয়ে দেখবেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জামাত থেকে এসে আওয়ামী লীগে জয়েন করেছে। তারা অনেক রকম কাহিনী করে, অনেক এমপি মন্ত্রীরা তাদের দিয়ে অনেক রকম যুদ্ধ করায়, এবং তারা কিন্তু এখন আওয়ামী লীগের লেবাসে চলে। সেটাই যদি সমস্যা না হয়, আপনার আত্মীয়তায় সমস্যা হবে না তো। আর যখন জাতীয় কোনো ডাক আসে, আমরা কিন্তু আমাদের স্বাধীনতার সময় গান কি ছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আজকে বদরুদ্দিন উমর লিখেছেন যে এই যে 52 থেকে যত অভ্যুত্থান হয়েছে, মিনিমাম 5টা অভ্যুত্থান হয়েছে, এটার সব থেকে ব্যাপক এই অভ্যুত্থান। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের সন্তানরা অকাতরে প্রাণ হারাচ্ছে, আমাদের মারা সন্তানদের পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র তার সন্তানটা যেন বেঁচে থাকে। আমাদের বাবারা পানি নিয়ে সন্তানের সাথে দাঁড়িয়েছে। এক বাবা লিখেছে, আপনি দেখেন, আমার ছেলের এইচএসসি চলছে, আজকে মনে হয় আটকে রাখতে পারবো না, স্লোগান দিয়ে টিয়ার গ্যাস থেকে ওর সাহস বেড়ে গেছে, সে যাওয়া মানে আমাকেও যেতে হবে ময়দানে। কারণ আপনি পড়েছেন, অন্যরা তো জানেন না যারা দেখছেন, কারণ একটা ছেলে আমার, কিন্তু ময়দানে গেলে আমার মনে হয় প্রতিটি বাচ্চাই আমার। এই কথাটাই আমি বলতে চাইছিলাম। তো যখন এই জায়গায় আমার রেভলিউশনটা চলে গেছে, আমার দেশে যখন আপনার গণহত্যা চলছে, এই যে জেনোসাইডটা, এই জেনোসাইড, একটা দেশের প্রধানমন্ত্রী আছে, একটা দেশের সরকার আছে, এখন গণহত্যা চলছে। হ্যাঁ, অবশ্যই গণহত্যা। আপনি এটাকে গণহত্যা বলবেন না? যেখানে প্রণব শাহ কি বললেন, দাদা বললেন 180 জন, আসলে কি তাই? একজন লিখেছে, লাশ সরিয়ে সরিয়ে আমি লাশ খুঁজছি, এক বাবা মা বলছে।
লাশ সরিয়ে সরিয়ে প্রত্যেকটা হসপিটাল। আপনার উত্তরার আপনার বাংলাদেশ মেডিকেলের একজন ডাক্তার বলছে, আমি নিজে পাগল হয়ে যাচ্ছি, বিকজ আমি আমার হাত দিয়ে 17 জন, আজকে 17 জন আমার হাতে মারা গেছে। তা এটা তো একটা ডাক্তার মিথ্যা কথা বলার জন্য বলে নাই। আপনার তাহলে প্রত্যেকটা হসপিটালের অবস্থা যদি এমন, হসপিটালটির গুণাম দিলেই তো হয়ে যায়। এই কারণে কি না হত্যার সংখ্যা নিয়ে সরকার এখন একটা ভাষ্য দিয়েছেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আমি সরকারের ভাষ্য যদি বিশ্বাসই করতে হয়, তাহলে আমার ওই সন্তানরা যারা মা বাবারা খুঁজছে, ওই সন্তানগুলো কোথায় গেল? বিশ্বাস করতে বলছেন। আমি এই ঘটনার সঙ্গে জামাতের রাজনীতি নিষিদ্ধের কি সম্পর্ক? এটা যে সরকার সবসময় একটা ধূম্রজাল আবিষ্কার করে। ওই যে ঘোলাপানি বলছে না, সরকার নিজেই ঘোলাপানিতে মাছ শিকার করছে। সরকার যদি প্রথমে না বলতো ছাত্রছাত্রীরা আন্দোলন করবে, এটা নতুন কিছু না। এই জন্য ওদের আন্দোলনকে বৈধতা দেওয়ার জন্যই কলেজে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়, ভিপি হয়, জিএস হয়। এটা তাদের শিক্ষা সম্পর্কিত আন্দোলন। এটা তো কোনো দেশ স্বাধীনের আন্দোলন ছিল না। সেইখানে কোটা বিরোধী নিয়ে যে যখন হাইকোর্ট একটা রুলিং দিল, তখন কিন্তু তারা আস্তে আস্তে সিস্টেমেটিক ওয়েতে আন্দোলন করছিল। যখন সরকার প্রধান বললেন যে আমি মুক্তিযোদ্ধাদের নাতিদের দিব না, তো রাজাকারের নাতিদের দিব, তখনই কিন্তু তারা বলা শুরু করলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শেষের লাইন কিন্তু আমরা কেউ ব্যবহার করি না, শেষের লাইন। তো এই লাইনগুলো ব্যবহার না করে এই যে যারা উস্কানি দিয়েছে, বিএনপি কিন্তু উস্কানি দেয় না। বিএনপি, আমি প্রথমেই বলেছি, বিএনপি একটা দলের জন্য সে সবাইকে নিয়ে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারে। ইন্ধন দিয়ে আমাদের দেখা কোন নেতাকে বিএনপিতে দেখতে পারছে কিনা, তারা কেউ নামছে কিনা? ওই নেতাদেরও কিন্তু সন্তান আছে। সেই নেতা কোনো মা বাবা যদি দাঁড়িয়ে থাকে, সেই নেতাদেরও দাঁড়িয়ে থাকার রাইট ছিল, কিন্তু বিএনপি নেতারা যায় না। একটা বিরতি নেই। এই যে নিহতের সংখ্যা নিয়ে যে ধূম্রজাল তৈরি হয়েছে, সেটির ক্ষেত্রে সরকার কেন একটা পরিপূর্ণ তালিকা প্রকাশ করছে না? কোথা থেকে দিবে যে সরকার নিজেই লুকাচ্ছে নিহত? সেটা আপনারা করবেন কিনা? অনেক পরে হলো স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিন 143 বা 44 বলেছে, আজকে ক্যাবিনেটকে বলেছেন উনি 150। ফলে সেই তালিকাটা হতে কত দিন লাগতে পারে সেই প্রসঙ্গে আপনাদের কাছে শুনবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত একবার। আমরা কথা বলছি জনগণের উদ্বেগ কমছে কিনা সেই বিষয়ে। নজরুল ইসলাম বাবু এমপি আছেন আমাদের সঙ্গে। বাবু ভাই, এই মৃতের সংখ্যা নিয়ে নানা ধরনের ধোঁয়াশা, আন্তর্জাতিক গণমাধ্যম একরকম বলছে, বাংলাদেশের পত্রিকাগুলো হিসাব করে প্রথম আলো বলছে 210, এবং আরও অনেকে আহত আছেন, এবং অনেক বেসরকারি হাসপাতালের তথ্য আমরা জানি না। ফলে এই ধরেন যখন সরকার একটা সুস্পষ্ট বক্তব্য দেয় না, এবং সেটা দাদা দুর্নীতি একটা শ্বেতপত্রের মতো প্রকাশ করতে বলছেন আহত এবং নিহতদের নিয়ে, সেটি করা সম্ভব কিনা এবং কেন সরকার এটি করছে না? এই লুকোচুরিটা করে কি লাভ? এই যে করছেন না বলছেন, এটাই একটা, আমি মনে করি যে আপনি সত্যকে গোপন করছেন। সরকার তো দিয়েছেন 150 আজকে, আমি বলছি আজকে দিয়েছেন 150। হসপিটালাইজড যারা আছেন এর মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে সংখ্যা বাড়বে। এখন লাশ তো এই যারা চান ওই যে এই সংখ্যা অধিক থেকে অধিকতর হোক, বেনিফিশিয়ারি গ্রুপ, তারা যেটা আশা করবেন সেটা তো হয় নাই। সুতরাং প্রত্যেকের লাশের সংখ্যা বাড়াবে না, কিন্তু যে পত্রিকা লিখছে 210, সেটাকে আপনারা চ্যালেঞ্জ করছেন বা সেটা কি ভুল বা ভুয়া? আমি চ্যালেঞ্জ করছি না। হ্যাঁ, যদি 210 হয় তাইলে নিশ্চয়ই বিভিন্ন সংস্থা এবং সরকারের নলেজে আসবে। আপনি সেই জন্যই তো আমি বললাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে নাম চান, কোন প্রতিষ্ঠানে কে মৃত্যুবরণ করেছে, কারা মৃত্যুবরণ করেছে, সংখ্যা বেড়েই যাবে। সুতরাং এইটা দেরি হচ্ছে বা সময় মতো হচ্ছে না, এইটা নিয়ে আমি মনে করি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সরকার যতটুকু যখন যেটা পাচ্ছে, সরকার তো আর এই নোটিশ করতে পারবে না, প্রজ্ঞাপন জারি করতে পারবে না। সরকার কি একটু পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে? নানা রকম সমন্বয়হীনতা বা এরকম এই বিষয়ে যদি আমি বলি, তাহলে আমি বলবো, দেখেন যে সরকার হলো একটা রাজনৈতিক দলের সরকার, আওয়ামী লীগের। এই আওয়ামী লীগকে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা মানে এই স্বস্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেননি, এদেশের প্রশাসনিক দায়িত্ব নিয়েছেন। আওয়ামী লীগ যদি মোকাবেলা করতেন, তাহলে ক্যাম্পাসে যে লাশ ফেলানোর একটা পরিকল্পনা, সেটা কিন্তু করার চেষ্টা করেছিলেন। ছাত্রলীগ সেখান থেকে কিন্তু মার খেয়ে চলে এসেছেন। এটা বঙ্গবন্ধুর কন্যার রাজনৈতিক দূরদর্শিতা। উনি কোনো লাশ হোক এটা চাননি, কোনো সন্তান মৃত্যুবরণ করুক এটা তিনি চান না বলেই কিন্তু সেদিন হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছেন। কোনো প্রকার এই যারা নাকি সন্ত্রাসী তাদের মোকাবেলা করতে যাননি। যদি যাইতেন
আজকে বাংলাদেশের মানুষ ছাত্রলীগকে নানান কথা বলতেন, আজকে স্পষ্ট হচ্ছে যে কারা সংবাদ সম্মেলন করে এই ধরনের কর্মসূচিতে এই সমর্থন জানিয়েছেন, ওনারাই কিন্তু উস্কানিদাতা। এই উস্কানিদাতারা জনগণের কাছে তাদের চেহারা মুখোশ উন্মোচিত হবে, এটা আমি আশা করছি। সুতরাং তখনই সবই কিন্তু বের হয়ে আসবে। জি প্রণবদা, আরেকটা বিষয় হচ্ছে যে কারা করেছে আসলে এই ধরেন নৃশংসতা বলি, সহিংসতা বলি বা ভাঙচুর বলি, সেটা নিয়ে আগেই আমরা নানা রকম মন্তব্য করে ফেলি, ফলে সেটি তদন্তকে প্রভাবিত করে কিনা এবং যে পরিমাণ গণগ্রেপ্তার হচ্ছে, ব্লক রেড হচ্ছে, সেটি নিয়েও মানবাধিকার সংস্থাগুলো নানান বিবৃতি দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। দেখেন এই যে আপনি বলেন আমরা আগে মন্তব্য করে ফেলি, সেই জন্য কিন্তু দেখেন আমরাও আজকে করেছি একটা তালিকা, আমাদের যতটুকু তথ্য প্রমাণ পেয়েছি সেজন্য আমরা এখন কিন্তু 180, তার মানে এটা চূড়ান্ত না। জি আমার মতন আমার সাংবাদিকতার তথ্য সংগ্রহ, আমার সম্পাদকীয় নীতি প্রতিষ্ঠান দিয়ে আমি যাচাই বাছাই করে আমি আস্তে আস্তে দিতে থাকবো, তাই না? সরকারও কিন্তু তাই বলবে। আমি যদি একটা উদ্ধৃত দিই আপনাকে, আল জাজিরা টেলিভিশনে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেছেন যে কেন তালিকা দেওয়া হচ্ছে না, তখন উনি তার জবাব দিয়েছেন, সাংবাদিক প্রশ্ন করেছিলেন, উনি বলেছেন সরকার যেটা দিবে সেটাতে তার চূড়ান্ত তথ্য প্রমাণ নিয়ে তাকে দিতে হবে। সরকার আজকে যদি বলে 200, কালকে বলতে পারবে না যে 150, পরশুদিন বলতে পারবে না 250, ফলে সরকারকে তথ্য প্রমাণ সহ দিতে হবে এবং প্রতিটি ডেড বডি তার মামলা হয়েছে কিনা, তার পোস্টমর্টেম হয়েছে কিনা, এটা কিন্তু সরকারের পিছ পাওয়ার কোনো সুযোগ নাই। আমিও কিন্তু বলতে পারবো কোনো গণমাধ্যম যে 200 দিয়ে বলতে পারবো যে না আমার 210টি ডাবল হিসাব হয়েছে, কারণ আমি সরদ্দি হাসপাতালে বা কুর্মিটোলা বা কোনো বেসরকারি হাসপাতাল যারা কোনো উইন্ডেড জিনিস রাখে না, মানে পুলিশ কেসের জিনিস রাখে না, সেই ডেড বডি এসেছে। তা আমি যদি 2বার গণি যে বেস্ট হাসপাতাল ধরে নিলাম একটা প্রাইভেট, ওখানে 5টি লাশ ছিল, সেটি ঢাকা মেডিকেলের মর্গে এসেছে, মর্গ ছাড়া কিন্তু এই লাশ রাখার কারো ইয়া নাই, ফলে তাহলে 10টি হয়ে গেল। তা আমি 10 বলে দিলাম, পরের দিন যখন আমি চেক করে দেখবো যে না 1-2টা গণনা হয়েছে, তখন আমি বলে দিলাম আমার ভুল হয়েছে, আমি 5টা বলব। সরকারের কিন্তু এই ভুল করার কোনো সুযোগ নাই। সরকারকে যা দিবে যাচাই বাছাই করে দিতে হবে এবং তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে কিন্তু সরকারকে। আমারও একরকম জবাবদিহিতা আছে দর্শকের কাছে, আমার পাঠকের কাছে। সেই জন্য আমি এমনকি রাজনীতিবিদরা যে বক্তৃতা দিবে, মানে নির্ভর মনি বলতে পারে একটি সমাবেশে দাঁড়িয়ে যে 450 লোক মারা গেছে, নজরুল ইসলাম বাবু বলতে পারে 40 জন মারা গেছে, আমি কিন্তু বলবো নজরুল ইসলাম বাবু দাবি করেছেন, নীলুফার মনি দাবি করেছেন। আমি কিন্তু বলবো না যে এতজন, দুজনে, উনি 80 জনের কথা বলেছেন, উনি 40 জনের কথা বলেছেন। আমি কিন্তু হেডলাইন করবো না যে 120 জন মারা গেছে, আমি বলবো যে নীলুফার মনি মরেছেন 80 জন, উনি বলেছেন 40 জন, কারণ এটা আমি সাংবাদিক আর ওনারা রাজনীতি। ফলে এই জায়গা থেকে আমি মনে করি সেই জন্য সরকারের কাছে আমি শ্বেতপত্রের কথা বলেছি, আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে প্রতিটি নাম ঠিকানা অজ্ঞাত বলে দিয়ে দেওয়া যাবে না কিন্তু সরকারের। পোস্টমর্টম আমি দাবি করব, আমি ইউডি মামলা দাবি করব তার কাছে, এবং আমি ওই সন্তানের, ওই পেশাজীবীর, ওই মানুষটির ক্ষতিপূরণ দাবি করব। মনে আপা একদম শেষ সময়, এই যে এই ঘটনার পরে এক ধরনের ব্লক রেড, চিরুনি অভিযান সেগুলো চলছে এবং তাতে শত শত মানুষ গ্রেপ্তার হচ্ছে। পুলিশের সরকার হিসেবে এক একটা জেলায় কোথাও 2200, কোথাও 866 দেখলাম চট্টগ্রামে, এবং এর ভিতরে বিএনপির একটা বড় অংশ রয়েছে এবং বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছে। এইটা কি বিএনপিকে আবার আরেকটু ভীত সন্ত্রস্ত করছে কিনা? শোনেন, যতই ভীত সন্ত্রস্ত যাই করুক না কেন, ওই যে যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চুর, আওয়ামী লীগ এটাই বলবে, এটাই স্বাভাবিক। যে যাই করে যাবে দিন শেষে, কারণ বিএনপি ছাড়া বাংলাদেশে আর কোনো মানুষ তারা খুঁজে পায় না, সব তো নাই বানায় ফেলছে, জাতীয় পার্টিরে খেয়ে হজম করে ফেলেছে। সো এখন বিএনপির এটা রাজনৈতিকভাবে তারা এটা খেলছে, অথচ তারাই কিন্তু এই দায়ী। এই যত কিছু হয়েছে প্রত্যেকটা মৃত্যুর জন্য সরকার দায়ী, প্রতিটা মৃত্যুর হিসাব সরকারকে পাই করে দিতে হবে, টুডে অর টুমোরো তাকে দিতেই হবে। এটা মনে করে বলেই এত ধরপাকড়ের মধ্যেও, এত গুমের মধ্যেও কিন্তু আজকের আপডেট পান্থপথ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, মিরপুর ইসিবি চত্বর, সায়েন্স ল্যাবরেটরি, উত্তরা, মহাখালী, ঢাকা কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্তায় দাঁড়িয়ে তাদের কিন্তু পুলিশ, বিজেপি, আর্মি তাদের কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারছে না। তারা কিন্তু জীবন মৃত্যুর মধ্যখানে দাঁড়িয়ে তারা কিন্তু এই দেশের জন্য লড়ে যাচ্ছে। এরাই কিন্তু আমাদের সন্তান। আমরা যে সন্তানদের নিয়ে একসময় ভয় পেতাম যে এরা বোধহয় কিছু করতে পারবে না, সরকার এদেরকে টেটফুলি রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে, দেশ তাদের শিক্ষা তাদেরকে অন্যদিকে ডাইভার্ট করেছে। কিন্তু দেখেন দিন শেষে তারাই কিন্তু এই দেশে, আমি প্রকৃত বাংলাদেশের বর্তমানের মুক্তিযোদ্ধা এবং এই জুলাই বর্তমানে বাংলাদেশের যুদ্ধের একটা
প্রথম মাস আমি এই যে- বলবো এই যে ভাই, জুলাইটা এখানে স্পষ্ট আমি হলো স্পষ্টভাবে যে এটা বলতে beneficiary চাই group, আমাদের সরকার পতন- বেনিফিশিয়ারি গ্রুপ আমরা না, আমরা জনগণের সাথে আছি। সরকার পতন যদি হলে জনগণ ভোট দিতে beneficiary পারতো কারা? তাহলে কিন্তু Please, জনগণ আমরা- বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই ভোট দিত। ভোটের রাজনীতিটাই ভোট যারা তো করেন ধ্বংস না করে আপনারা, দিয়েছে। ভোট করার তো আজকে হিম্মত নাই। তখন যখন আমরা কথা বলতে পারি না, যখন আমাদের মুখে কষ্টে মেরে দেওয়া হয়েছে, আমাদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তখন আমাদের সন্তানরা জি, তারা বুঝিয়ে তারা দিয়েছে সেটি করছে। যে আমরা জি, এখনো অনেক বেঁচে অনেক আছি। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনে, অনেক ধন্যবাদ প্রণব সন্তান অনেক ধন্যবাদ আপনাদের নজরুল ইসলাম বাবু এমপি। দর্শক, বাংলাদেশ ভালো থাকুক সেই প্রত্যাশায় শেষ করছি। আপনারা সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।